নমস্কার সকলকে। আজকের গল্প প্রবোধ কুমার সান্যালের লেখা আগ্নেয়গিরি। সামান্য কথা লইয়া বিবাদ, যেখানে আত্মীয়তা বোধ নাই সেখানে নগণ্য ত্রুটি লইয়াও বচসা বাঁধিয়া যায়। মানদা কহিল, শুতে পারিস নে আলাদা? তোর ঘর নেই? নিজের বেলা আঁটি শুটি। নলিনী কহিল, ভারী জায়গা তোমার, গাছতলায় পড়ে থাকি, না একখানা মাদুর না একটা বালিশ। ঘর আমারও আছে, দেশে গেলে পায়ের ওপর পা দিয়ে। তো যা না, মরতে কেন আসিস আমার ঘরে? ডাইনি কোথাকার! খবরদার, তুই আমার ছেলের গায়ে হাত দিবি নে, আজ থেকে আমি বলে রাখলুম। নলিনী চেঁচাইয়া উঠিল, লম্বা লম্বা কথা! কে চায় তোমার ছেলেকে? আমার ঘরে আসে কেন? কেন যখন তখন নোংরা করে যায়? কিছু বলিনি তাই। মানদাও জবাব দিল, কহিল, বলবি কিলা, কোম্পানির রাজত্ব বলে পার পাবি? দিনের বেলা বাউ চাললি, রাতের বেলা মরতে আসিস কেন আমার আঁচলের তলায়? অত যদি ভূতের ভয়, ঘর ভাড়া নিলি কেন? ভূত? তুই তো ভূত একটা। ভূত তোর ইয়ে। মুখ সামলে কথা বলো মান্দাদি, ভালো হবে না কিন্তু। বলিয়া নলিনী তাহাকে শাসন করিয়া দিল। কহিল, অমনি থাকতে দাও কেমন? দুটো ছেলে তোমার, হাসপাতালে যখন কাজ করতে যাও কে রাখে তোমার ছেলেকে? বাসন মেজে দিয়েই নে, দুয়ানা একানা নাও না যখন তখন। রাতে একটু কাছে শুই বলে আবার চোখ রাঙানি। মানদা কহিল, এমন করিস কেমন? রাঁধে কে শুনি? খাস নে তুই আমার গতরে? এক হাঁড়ি ভাত পর্যন্ত নামাতে জানিস নে, মেজাজ দেখাতে এসেছিস? নলিনী গড় করিতে লাগিল। নিজের ঘরে গিয়া নিজের মনেই বকিতে লাগিল। রান্নার আবার খোঁটা দেয়, কি না করি! ওর কুকুরটাকে আমি খেতে দিই নে, ওর ছেলের ঝিগিরি করি নে। লম্বা লম্বা কথা! থাকবো না, কিছুতে থাকবো না অমন ছোট লোকের সঙ্গে। ওধার হইতে মানদা গড় করিতেছিল, মুখ খসে যাবে, ও তেজ থাকবে না। বুকে করে ওকে সামলে রেখেছি। বলি, আহা, সমস্ত বয়স কোথায় কোন বিপদে পড়বে, থাক আমার কাছে, যা না কোথায় যাবি, আমিও দেখব। যদি বেনের মেয়ে হই, কে তোর মাথা রাখে ছাতা দিয়ে? ভারী দেখেছ তুমি, বেনো জল ঢুকিয়ে বেড়া জল টানছো, বসে বসে কায়েতের মেয়েকে শুষে খাচ্ছ, তোমাকে যেন আর আমি চিনি নে। এমন সময় আমি আসিয়া ইহাদের মাঝখানে দাঁড়াইলাম। হাসিয়া কহিলাম, থালাবাটি বুঝি একসঙ্গে থাকবার জো নেই কেমন? এবেলা কি নিয়ে লাগলো ও মানদাবাবু? মানদার হইয়া নলিনী বাহির হইয়া আসিল, কহিল, এ বেলা লাগলো আপনার মাথা নিয়ে? বলিলাম, মাথার দাম আছে গো, দৈনিক কাগজে চাকরি করি, রাজনীতি থেকে আরম্ভ করে বস্তি সাহিত্য পর্যন্ত লিখতে পারি। নলিনী কহিল, পারবেন বই কি, শেষেটাই আপনার হাতে মানাবে ভালো। ভারী লজ্জিত হইলাম। নলিনী কাহাকেও ছাড়িয়া কথা কবার মেয়ে নয়, খোঁচা দিয়া কথা না বলিলে তাহার কথা বলাই হয় না। বলিলাম, রাগ করলেই ভাত বেশি খেতে হবে, অত চটো কেন? নলিনীবাবু, তুমি বড় রকচটা। নলিনী কহিল, দেখুন না, যখন তখন রান্নার খোঁটা দেয়, আমি বুঝি গতর খাটাই নে, মাস মাস টাকা ঢালছি কিসের জন্য? ওর ছেলের ঝিগিরি করে আমার হাড় কালি হলো, দেখতে পায় না? মানদা ছুটিয়া আসিল, কহিল, ঠাকুরপো, জিজ্ঞেস করো দেখি আমার ছেলে ধরতে কে বলে ওকে? ছোট ছেলে, ওদের কি জ্ঞানগম্যি আছে? মাসি বলে ছুটে যায়, তাড়িয়ে দিলেই তো পারিস। নলিনী কহিল, তাড়িয়ে দেব, শোনে কি না আমার কথা? এত মারি ধরি, তবুও তো কাজ ছাড়া হয় না। আমি কি ডাকতে চাই? পরের ছেলের ওপর অত দরদ আমার নেই। বলিলাম, বটেই তো, কেন থাকবে মিথ্যে কথা? মানদা হাত উঁচু করিয়া শাসন করিয়া কহিল, আজ থেকে যদি আমার ছেলে তোর কাছে যায়, তবে ওদের মেরে খুন করব। মেরো, খুন করো, তাতে আমার কি? জাত নয়, জ্ঞাত নয়, রাস্তার লোক, মারলেই অমনি হয় না, পুলিশ আছে, বিচার আছে। বলিয়া নলিনী ঘরের ভেতর গিয়া ঢুকিল। মানদা কহিল, বেশ করব, খুন করব, ছেলে আমার,
আমি ওদের পেটে ধরেছি। এই বলিয়া সেও রান্নাঘরের দিকে চলিয়া গেল। দুইজনের রাগ আর পড়িতে চায় না। ঘরের ভেতর হইতে আমাকে শুনাইয়া নলিনী কহিল, খুন করে আদালতে গিয়ে বলো তারা সন্দেশ খেতে দেবে। ইহারা দুইজনেই ভদ্র ঘরের মেয়ে। সে কথাটা ইহারা দুইজনেই মাঝে মাঝে কেন যে ভুলিয়া যায় তাহা বলিতে পারিব না। সম্ভবত ভাষার চেহারা বদলাইয়া এমন কলহ অভিজাত সমাজেও হইয়া থাকে, তবে তাহার প্রকাশটা হয়তো কিছু সংযত। ঝগড়া থামাইতে আসিয়াই ইহাদের সহিত আমার আলাপ হয়, সেই আলাপ হইতেই ঘনিষ্ঠতা। সকালবেলা কোনো দিন নলিনী আসিয়া ঠাকুরের প্রসাদ আমাকে খাইতে দিয়া যায়, কোনো দিন মানদার হাতে পাই আলুর চপ অথবা ইলিশ মাছ ভাজা, আমি ভালোই আছি। মানদার স্বামী আছে, সে লোকটি কোনো এক কোম্পানির হইয়া সুগন্ধি তেল সাবান বিক্রয় করিতে মফস্বলে যায় এবং একবার গেলে 15-20 দিন বাড়ি ফেরে না। তাহার উপার্জন সামান্য। মানদাও বসিয়া থাকে না, কোনো এক লেডি ডাক্তারকে ধরিয়া প্রসূতি পরিচর্যা করিয়া সামান্য কিছু কিছু আনে। 2টি ছেলে হইয়াছে। নলিনী ইহাদের মধ্যে আসিয়া অনেক দিন ধরিয়াই আছে। সে কায়স্থ ঘরের কন্যা। তাহার কে আছে এবং কে নাই, কেনই বা এখানে আসিল, এখানে থাকিবার তাহার কি প্রয়োজন, আমি ইহার কিছুই জানি না। কেবল এইটুকু জানি সে এইখানেই কোনো একটা মেয়ে স্কুলে ছোট ছোট বালিকাদের তত্ত্বাবধান করিতে যায়। সারাদিন সেখানে থাকে, বিকালবেলায় বোর্ডিংয়ে কি একটা কাজে যায়। মাসে 15টি টাকা সে উপার্জন করে। তাহার চেহারায় স্ত্রী না থাক, স্বাস্থ্যটা আছে অটুট। ফিরিয়া আসিতেছিলাম, এমন সময় নলিনী বাহির হইয়া আসিল। আমি বলিলাম, ও কি, খেয়ে গেলি না যে নলিনী বাবু? নলিনী বলিল, না, ওর হাতের রান্না এই আমি দিব্যি করলুম বলিয়া বাহির হইয়া সে স্কুলে চলিয়া গেল। বাহির হইয়া আসিতেছিলাম, এমন সময় মানদা আসিয়া দাঁড়াইল। কহিল, যুদ্ধের ঘোড়া দেখলে তো ঠাকুরপো, আমি বলি যা তোর যেখানে খুশি, এটা তো আমার হোটেল নয় যে যাকে তাকে ঘরে রাখবো। ছেলে দুটোকে বশ করেছে। বলিলাম, তোমার ছেলে দুটোও যে ওকে ছেড়ে থাকতে পারে না। সেদিন দেখি সন্ধেবেলা মাসি ফেরেনি বলে কান্না নিয়েছে। মানদা কি যেন কিয়ৎক্ষণ ভাবিল, তারপর কহিল, তেজ করে না খেয়ে গেল, বয়সের গরম, কার ওপর রাগ করি শুনি? নিজের পয়সায় নিজে খাবি, তোর টাকায় তো আমার সংসারে সাহায্য হয় না। বলিলাম, একটু যদি মানিয়ে বনিয়ে চলা যায়। কেমন করে চলবে? মেজাজটা ঠান্ডা নয়, রাগটাই বড়, রাগ ওর সকলের ওপর। সেদিন আমার ছেলেটাকে মেরে আধমরা করল। তাই নাকি? তুমি কিছু বললে না মান্দাবাবু? বলিয়া হাসিলাম। মান্দা বলিল, বলবো? ওরে বাবা, ওর কাজের ওপর কথা বললে আমার মাথা থাকবে? ছেলেটাও যে ওর আঁচল ধরা ঠাকুরপো, অত মার খেয়েও দেখি ওরই গোলে অকাতরে ঘুমিয়ে পড়ল। ডাইনির হাত থেকে ছেলে দুটো আমার বাঁচলে হয়। বলিয়া সে চলিয়া গেল। ছুটির দিনে সন্ধেবেলা নিজের ঘরে বসিয়া লিখিতেছি, এমন সময় নলিনী আসিয়া আমার ঘরে ঢুকিল। সাড়া দিয়া কুণ্ঠিত হইয়া লোকের ঘরে ঢুকিবার বদ অভ্যাস তাহার নাই। তার আবির্ভাবের ভেতরে যেন আক্রমণের ভাবটাই প্রবল। উঠিয়া বসিয়া বলিলাম, এমন সময় যে নলিনীবাবু? সে কহিল, আমার অসময় নয়, খাঁচায় ঢোকবার আগে একবার আপনার শ্রীচরণ দর্শনে এলুম। আপনার ঘরটি বেশ ভালো। কেন? বই কাগজের গন্ধ, দেশ দেশান্তরের খবর আপনার ঘরে ঘুরে বেড়ায়, আপনার সুখের জীবন। হাসিয়া বলিলাম, নদীর এপার বলে ওপার ভালো। নলিনী আমার ঘরের চারিদিকে অনেকক্ষণ পর্যন্ত দৃষ্টি বুলাইতে লাগিল। তারপর কহিল, আমারও ইচ্ছে ছিল খুব লেখাপড়া শিখি, হলো না। যাকে পেটে খেতে হবে তার আবার অত শখ কেন? বলিলাম, নলিনী বাবু, লেখাপড়া শিখেও তো উপার্জন করা যায়। না, অনেক শিখে যা পাবো পরিশ্রম করেও আমি তাই পাবো। লেখাপড়া করবার সময় নেই, পেট চলবে না। বলিয়া নলিনী ম্লান হাসি হাসিল। বলিলাম, যাই বলো, তুমি একটু বদরাকি কেমন না? তা হবে। নলিনী কহিল, বলবো না। আমাকে ফাঁকি দিতে আসে কেন? ভারী শয়তান, এই আপনাকে বলে রাখলুম। কি করে শুনবেন? মাস কাবারের টাকা নেয় আমার কাছে আদায় করে, খেতে দেয় ছাই ভস্য,
রুক্ষ ডাল, দুখানা আলু আর সর্ষের তেল এই তো খাই। চালের মন 3.5 টাকা, 10 সেরের বেশি চাল খাইনে। 60 টাকার হিসেব দিন তো। তাছাড়া 2 টাকা ঘর ভাড়া। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল। বলিলাম, অন্য জায়গায় তোমার বুঝি যাবার কোনো সুবিধে নেই? আমার কথার উত্তরে সে কিছু বলল না। বহিল, একখানা ভালো কাপড় কি ওর জন্য থাকবার জো আছে? ভালো জামা, ভালো শাড়ি সব পরে পরে উনি যাবেন কাজ করতে। কার না কার নোংরা, আমি কি আবার সেসব ফিরিয়ে নিতে পারি? আমার জন্য ওর জামা কাপড়ের খরচ বাঁচে। বড় শর্ট সেম মেয়ে মানুষ, বুঝলেন? বলিলাম, তুমি পাও 15 টাকা। এত ভালো জামা কাপড় তুমি কোথা থেকে? গান গাই যে। নলিনী কহিল, বোর্ডিংয়ের মেয়েদের গান শোনাই, তারা খুশি হয়ে আমাকে দেয়। ওমা, তারা সব বড় বড় ঘর মেয়ে, ও কোথায় কি পাবে? 2 দিন খাটলে তবে পায় 1 টাকা। চুপি চুপি সে পুনরায় কহিল, একদিন কার বাড়ি থেকে যেন একটা সেমি চুরি করে এনেছিল, তারা আর বাড়িতে ঢুকতে দেয়নি। বলিয়া সে যেন পরম আনন্দে হাসিতে লাগিল। তাহার হিংস্র হাসি দেখিয়া আমি কহিলাম, যার এত নিন্দে করছো সে তো তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে নলিনীবাবু। নিন্দে এর নাম, এর কোনটা মিথ্যে বলুন তো? সব সত্যি, আপনাকে দিব্যি করে বলছি। হ্যাঁ, আমাকে আশ্রয় দিয়েছে বটে, সে তো নিজের সুবিধের জন্য। বলিলাম, তুমি তার জন্য উপকৃত। নলিনী কহিল, যদি তাড়িয়ে দেয় চলে যাব, জায়গার কি অভাব? তাছাড়া? জিজ্ঞাসা করিলাম, তাছাড়া কি? বাতির আলোর দিকে চাহিয়া সে ম্লান হাসিয়া কহিল, আমার জীবনের দাম নেই, বোঁটা থেকে খসে পড়েছি, উড়ে উড়েই তো বেড়াতে হবে। বলিলাম, কি জানো নলিনীবাবু, এমনি করে দিনের পর দিন নোংরা ঘাঁটলে মন ছোট হয়ে যায়। হোক না ছোট, দেখি না কত দূর। ইহার পরে আর কথা চলে না। আমি চুপ করিয়া রহিলাম, কিন্তু নলিনী চুপ করিয়া ছিল না। মনে মনে সে যেন কি কথা ভাবিতেছিল। এক সময় কহিল, কথায় কথায় আমাকে খোঁটা দেয়, বলে, তুই থাকিস কেন? আরে আমি থাকলে তোর সম্মান বাড়ে যে, আমি ভদ্রঘরের মেয়ে। জানি অনেক নিচে নেমে গেছি, তবু তো চাঁদ সাপের বাচ্চা। আর তুই, জানি নে বুঝি তোর কিছু, বলতে গেলে অনেক কথা, বুঝলেন? অনেক কথা আমার শুনিবার কোনো কৌতূহল ছিল না। নলিনী তাহা বুঝিল। সে কহিল, বেঁধে রেখেছে কিনা তাই সহজে। বলিলাম, কে বেঁধে রাখলো তোমাকে? 70 আর জন্মের দেনা। শিকল ছিঁড়ব যেদিন বুঝবে। মায়া দেওয়ার মাথার ছাড়ু, কার জন্য কার আটকায় বলুন তো? নলিনী কহিল, যার চালচুলো নেই, আপন পণ নেই, সে আবার বাঁধন মানবে কেন? আমি ওসব পরোয়া করি নে। বলিলাম, নলিনীবাবু, তোমার আত্মীয় এখানে কে কে আছেন? আত্মীয়? নলিনী কিছুক্ষণ চিন্তা করিয়া কহিল, সবাই আমার আপন। আচ্ছা, আজ উঠলুম। বলিলাম, হাতে তোমার কি লুকিয়ে নিয়ে যাচ্ছ যে? নলিনী কহিল, বাবা রে, কি সন্দেহ! আপনার ঘরে কিছু নয় গো মশাই। না না, তা বলিনি। আমি হাসিলাম। এ দুটো জাপানি খেলনা। বলিয়া সে 2টা কাগজের বাক্স দেখাইল। বলিলাম, খেলনা কার জন্য? নলিনী হাসিয়া কহিল, এটা মোটর গাড়ি আর এটা রেলগাড়ি। এই বলিয়া সে আমার ঘর হইতে বাহির হইয়া গেল। বুঝিলাম শৃঙ্খলটা তাহার কোথায় কোথায় সে বাঁধন মানিয়া চলিতেছে। বুভুক্ষিত মাতৃহৃদয় বোধ করি এমনি করিয়াই আত্মপ্রকাশ করিয়া থাকে। আমি ইহাদের নিয়মিত খোঁজখবর লই না, লইবার কথাও নয়, এবং তাহার অধিকারও আমার নাই। মেয়ে মহলে ঘুরিয়া স্নেহ আদয় করিয়া বেড়ানো আমার পেশা নয়। মাঝে মাঝে মনে হয় দুর্ভাগ্যক্রমে আমি এ পাড়ায় আসিয়া পড়িয়াছি। দিবারাত্র বৃষ্টি কলহ শুনিয়া শুনিয়া সত্যই আমি যেন ছোট হইয়া যাইতেছি। পুরুষের তত্ত্বাবধানে না থাকিলে মেয়েরা অতি সহজেই পরস্পরকে নখরাঘাত করে। আমার ঘরের উপরিতলায় রজনী তাহার পরিবারকে লইয়াছিল, কিন্তু স্ত্রীর শোচনীয় মৃত্যুর পর সে তাহার শিশুকন্যাকে লইয়া ঘর ছাড়িয়া দিয়া কোথায় চলিয়া গেছে, আমি তাহার সন্ধান পাই না। আমিও শীঘ্র চলিয়া যাইব, বাড়িওয়ালাকে 1 মাসের নোটিশ দিয়াছি। সেদিন সকালবেলা ইহাদের ভেতরে আবার একটা প্রবল গণ্ডগোল বাঁধিল। সামান্য কলের জল লইয়া ঝগড়া। তাহার পরে শুনিতে পাইলাম
বড় ছেলেটা রান্নাঘরে গিয়া কি যেন অপাট করিয়াছে। মানদা তাহাকে প্রহার করিতে আসিল, নলিনী দিল বাধা। ভিতরে ভিতরে কোথায় যেন অকারণে ইহাদের অসন্তোষ ধুমায়িত হইতে থাকে। সুযোগ পাইলেই গল গল কইরা বাহির হয়। মানদা কহিল, মার পড়ে না পড়ে মাসির। নলিনী কহিল, পুড়ে তো ছাই হলো, মারো না, মেরে একবার মজাটা দেখো, আমার ওপর ঝাল কেমন। ঝাল নয় তো রাস্তা ঘুরে ঠাই পেয়েছিলি, মরতে এলি কেন আমার ঘর চালাতে? ওরে বাবারে বাবা, কালকুটে মেয়ে মানুষ। তুমি কম কেমন, তুমি আস্তাগুড় মারিয়ে বেড়াওনি? মাথার সিঁদুর মেখে এখন গেরস্তালি করতে এসেছো, সাবধান, আমাকে ঘাঁটিও না, এক্ষুনি ধুরধুরি নেড়ে দেবো। ঝঙ্কার দিয়ে মানদা কহিল, আশকারা দিয়ে ছেলে দুটোকে নষ্ট করতে চাস ক্যানলা? কথায় কথায় শাসন তোর খাই না পড়ি, সময় পুত্র নিয়ে ঘর করি তোর মতন উড়চুড়ুনে। কই তাকে বেঁধে রাখতে পারলি? কি ক্ষমতা তোর, না রূপ না গুণ, চলতে গেল লাথি মেরে, আবার কথায় কথায় বলে ধুরধুরি নেড়ে দেব। হঠাৎ একটা দাপাদাপির শব্দ পাইলাম, তাহার পরেই বড় ছেলেটা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। সেই মুহূর্তে মানদাও গর্জন করিল, মারলি আমার ছেলেকে? এত বড় অস্পর্ধা, এক্ষুনি পুলিশে ডাকবো, হাত করার দিকে সে। ওগো, কে কোথায় আছো? দ্রুতপদে গিয়া তাহাদের মাঝখানে দাঁড়াইলাম। মানদা কহিল, ঠাকুরপো, ওর হাত দুখানা বাঁধো, সাদে বলি খুনে মেয়ে মানুষ। ছোট দুটো ছেলে মাসি মাসি বলিয়া মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছিল। মানদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া কহিল, খুন করলে আমার ছেলেকে? করবেই তো, ও যে নষ্ট দুষ্টু, ওর কি মায়া দয়া আছে? তুমি ওর হেস্ত নেস্ত করো ঠাকুরপো, আমি ছাড়বো না। ওর রাগের কি আমি ধার ধারি, তুমি বলো দেখি। দুমদাম করিয়া নলিনী ঘরের ভেতর জিনিসপত্র উলটপালট করিতেছিল। নিজের ঘর সে আজ নিজেই ছাড়খাড় করিবে। তাহার আক্রোশ পৃথিবীর সকলের ওপর। বলিলাম, কেন এই রাগারাগি? ও যে পাগল মরিয়া। মানদা কহিল, এসেছিলি কেন মরতে দেশ থেকে পালিয়ে? ছেলের মাথায় হাত দিয়ে বল দেখি তোর কুমতলব ছিল কি না? ভদ্রলোকের ছেলেকে টেনে আনলি, তোর বেয়ার আপনা সইবে কেন সে? আস্তা কুড়ে ফেলে দিয়ে চলে গেল। ও ঠাকুরপো, ওই দেখো আমার ঘরদোর সব ভাঙলো, ভালো হবে না কিন্তু। এখানে হইতে ডাকিলাম, নলিনী। নলিনী উন্মাদিনীর মতো বাহির হইয়া আসিল। তখনও তাহার শুষ্ক চক্ষু জ্বলন্ত আক্রোশে ধকধক করিতেছিল। কাপড় আলুথালু, চুলের রাশ এলোমেলো। ওপর দিকে চাহিয়া সে বিদীর্ণ কণ্ঠে কহিল, সব মিথ্যে, সমস্ত মিথ্যে, যা সবাই জানে তার একটুও সত্যি নয়। যাক, সব ভাঙুক, সব ছারকার হোক। বলিতে বলিতে সে হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। অপমান করলে মান্দাদি, আর থাকবো না আমি তোমার কাছে, আর দেখব না তোমাকে এ জীবনে। যেন একটা অস্বাভাবিক যন্ত্রণায় তাহার হৃদয়ের ভেতর রক্ত ঝরিয়া পড়িতেছিল। তাহাকে বাধা দিতে গেলাম, সে মানিল না। নিজেকে কিছু পরিমাণে সংযত করিয়া পরনের কাপড় সামলাইয়া কি জানি কেন আমার পায়ের কাছে আসিয়া একটা প্রণাম করিল। তারপর বড় ছেলেটার মাথায় মুহূর্তের জন্য একবার হাত বুলাইয়া শটান দরজা দিয়া পথে বাহির হইয়া গেল। মানদা নীরবে সমস্ত লক্ষ্য করিল। তারপর শান্ত কণ্ঠে বলিল, ছেলে রেখে যাবে কোথায়? ঠিক ফিরে আসতে হবে। নিঃশ্বাস ফেলিয়া কহিলাম, ছেলে তো তার নয় মান্দাবাবু। দেখিলাম মান্দার চোখে জল আসিয়া পড়িয়াছে। কেন জল আসিয়াছে, কি তাহা রহস্য, তাহা বুঝিলাম না, বুঝিবার চেষ্টাও করিব না। ধীরে ধীরে বাহির হইয়া গেলাম। দিন চারেক পরে মুঠের মাথায় জিনিসপত্র চাপাইয়া এখান হইতে চলিয়া যাইতেছিলাম, এমন সময় মানদা আসিয়া দরজার কাছে দাঁড়াইল। কহিল, ঠাকুরপো, চলে যাচ্ছ? বলিলাম, হ্যাঁ। মানদা কহিল, ছোটো ছেলেটার বড় অসুখ, দিয়েছে, কান্না থামছে না। তুমি তাকে স্কুল থেকে ফিরিয়ে এনে দাও ঠাকুরপো, নাক্ষর দিচ্ছি, আজ ঝগড়া করব না। বলিলাম, খোঁজ নিয়েছিলুম, স্কুলের কাজ ছেড়ে দিয়েছে। ওমা, তবে কোথায় গেল? মানদা শিহরিয়া প্রশ্ন করিল। কোথায় গেছে কেউ তার খবর জানে না। আচ্ছা, আমি যাই বলিয়া চলিয়া গেলাম। মানদা পাথরের মূর্তির মতো পেছনে দাঁড়াইয়া রহিল। ধন্যবাদ।